স্বাধীনতার ৩.৫ বছরের মাথায় প্রথম সামরিক অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সংঘটিত ওই অভ্যুত্থানে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। অভ্যুত্থানের আগে কয়েক সপ্তাহ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা জনিত অস্থিরতা চলছিল। বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। গঠন করা হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। 4টি ছাড়া অন্য সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি, লুটপাট, চোরাচালান, চুরি ও ডাকাতির ঘটনা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছিল। দল নিষিদ্ধ এবং নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে চরমপন্থী বিভিন্ন সংগঠনও সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছিল। এরই মধ্যে শেখ মুজিবের ওপর একদফা হামলার ঘটনাও ঘটে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তখন বিষয়টি ওয়াশিংটনকে জানিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, সব মিলিয়ে তখন দেশে দম বন্ধ হওয়ার মতো অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ভাষায়, বাকশালের কারণে নিয়মতান্ত্রিক উপায়ে ওই পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ কমে গিয়েছিল। এ কারণেই হয়তো সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের পথ বেছে নিয়েছিল। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি ছড়িয়ে পড়ে। শেখ মুজিবের সরকার তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল। ১৯৭৪ সালে দুর্ভিক্ষ শুরুর পর দুর্নীতি ও লুটপাট আরও বেড়ে যায় বলে বিভিন্ন স্মৃতি কথা ও সে সময়ের সংবাদপত্রের খবরে উঠে এসেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম.এ. হামিদ তার 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইয়ে লিখেছেন, ত্রাণের সামগ্রীও অনেক ক্ষেত্রে দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছিল না। গম, চাল ও কম্বল চুরির ঘটনা ঘটছিল। দুর্নীতি, লুটপাট ও চোরাচালান বন্ধ করতে এক পর্যায়ে সরকার সেনাবাহিনীকে মাঠে নামায়। সেনা সদস্যরা কাজ করতে গিয়ে দেখেন এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জড়িত। এম.এ. হামিদের ভাষ্য অনুযায়ী, এ সময় তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার বিরোধ তৈরি হয়। দলীয় নেতারা সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিবের কাছে অভিযোগ করতে থাকেন। এক পর্যায়ে সরকারের সিদ্ধান্তে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে সেনা সদস্য ও সাধারণ মানুষের একাংশের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে শেখ মুজিব তার দলের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করে বরং প্রশ্রয় দিচ্ছেন বলছিলেন মহিউদ্দিন আহমদ। এরপর দুর্নীতি ও লুটপাট আরও বেড়ে যায়। ১৯৭৫ সালের ২৬ জুলাই দৈনিক ইত্তেফাকে সরকারি খাদ্য গুদাম থেকে খাদ্যশস্য লুটের কয়েকটি ছবি প্রকাশিত হয়। ঘটনাটিকে হরির লুট হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গুদাম থেকে খাদ্যশস্য পাচারের ঘটনা অনেক দিন ধরেই চলছিল। এর কিছুদিন পর প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, সরকারি গুদাম থেকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর সময় 1/4 খাদ্যশস্য রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত না করে খাদ্যশস্য পাঠানোর কারণে পথে ট্রেনের বগি ভেঙে ব্যাপকভাবে খাদ্য পাচার করা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১০ আগস্ট দৈনিক বাংলার সম্পাদকীয়তে বলা হয়, সমাজের সর্বস্তর আজ দুর্নীতির বিষ দাঁতে বিদ্ধ। মুক্তিযুদ্ধের শহীদদের পরিবারকে দেয়া ২৭১টি চেকও গায়েব করে ফেলার অভিযোগ তোলা হয় সেখানে। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমেই খারাপ হতে থাকে। ঢাকা সহ বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিন চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনা ঘটছিল। বাড়িঘরের চুরি ডাকাতির পাশাপাশি ট্রেন ও লঞ্চেও নিয়মিত ডাকাতির খবর প্রকাশিত হতো। ১৯৭৫ সালের ১১ আগস্ট দৈনিক বাংলায় প্রকাশিত হয় একটি ট্রেন ডাকাতির খবর। দুর্ধর্ষ ট্রেন ডাকাতি শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, আগের রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী ট্রেনে ডাকাতি হয়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে 2 যাত্রী নিহত এবং অন্তত 22 জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৯৭৫ সালের শুরুতে পূর্ব বাংলার সর্বহারা পার্টির শীর্ষ নেতা সিরাজ শিকদারকে পুলিশ হত্যা করে। এর প্রতিক্রিয়া সংগঠনটির নেতাকর্মীরা সহিংস তৎপরতা বাড়িয়ে দেন। তৎকালীন সরকারও বলেছিল, এসব কর্মকাণ্ডের কারণে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তখনকার সংবাদপত্রে এসব অভিযানের খবর নিয়মিত প্রকাশিত হতো। গ্রেফতার ও অস্ত্র জব্দের পাশাপাশি সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চরমপন্থী নেতাকর্মীদের নিহত হওয়ার খবরও আসত। সরকারি বাহিনীর সদস্যদের হতাহতের খবর তুলনামূলকভাবে কম পাওয়া যেত। সাবেক সেনা কর্মকর্তাদের স্মৃতি কথায়, সে সময় সেনাবাহিনীতে অস্থিরতা ও অসন্তোষের বিভিন্ন কারণ উঠে এসেছে। দলীয় নেতাদের চাপের মুখে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তরুণ সেনা কর্মকর্তাদের অনেকে ক্ষুব্ধ ছিলেন। সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থাও মেনে নিতে পারছিল না।
এম এ হামিদ তার বইয়ে লিখেছেন, এ সময় তরুণ মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে সংগঠিত হতে থাকেন। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পদ ও পদবি নিয়ে বিরোধ তৈরি হয়। এর পাশাপাশি রক্ষী বাহিনীর সুযোগ সুবিধা নিয়েও সেনাবাহিনীতে অসন্তোষ ছিল। এ নিয়ে একটি গুজব পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। এম এ হামিদের বইয়ের বর্ণনা অনুযায়ী সেনানিবাসে গুজব ছড়িয়ে পড়ে যে শেখ মুজিব সেনাবাহিনী বিলুপ্ত করে ভারতের সহযোগিতায় রক্ষী বাহিনী গড়ে তুলছেন। আধুনিক অস্ত্র, নতুন ব্যারাক, গাড়ি ও ইউনিফর্ম দেওয়ার কারণে সেনাবাহিনীর সন্দেহ আরো বাড়ে। বিভিন্ন কারণে তরুণ কয়েকজন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত ও জোরপূর্বক অবসর দেওয়ার ঘটনা অসন্তোষ বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি ছড়িয়ে পড়ার বিষয়টি শেখ মুজিব নিজেও এক পর্যায়ে বুঝতে পারেন। এর প্রভাব সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থনে পড়ছিল। দুর্নীতি ও চোরাচালান বন্ধে সরকার কয়েক দফা অভিযান চালায়। সর্বশেষ অভিযানটি শেখ মুজিব শুরু করেন নিহত হওয়ার প্রায় 3 সপ্তাহ আগে। জুলাইয়ের শেষ ভাগে শুরু হওয়া এই অভিযান মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পরিচালিত হয়। সে সময়ের পত্রপত্রিকায় তাদের সাময়িক বরখাস্ত ও গ্রেফতারের খবর নিয়মিত প্রকাশিত হয়। 1975 সালের শুরুর দিকে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সরকার ও প্রশাসনের দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের সতর্ক করা এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে তাকে বরখাস্ত করা হয়। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে মেজর সৈয়দ ফারুক রহমানের নাম উঠে আসে। তৎকালীন প্রথম বেঙ্গল ল্যান্সার রেজিমেন্টের এই কর্মকর্তা বেশ কিছু সময় ধরে পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। 15 আগস্টের কয়েক সপ্তাহ আগে তিনি অন্য কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। প্রশ্ন ওঠে, সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা মেজর ফারুক কেন শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা করেছিলেন? এম এ হামিদের বইয়ের বর্ণনায় দেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, দুর্ভিক্ষ, ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহার, খুন ও হাইজ্যাকিং দেখে ফারুক ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তার মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে দেশ ভারতের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। তিনি মনে করতেন শেখ মুজিব বাংলাদেশকে ভারতের সেবা দাস বানিয়ে ফেলছেন। অভ্যুত্থানের পরিকল্পনার কথা মেজর ফারুক প্রথমে জানান মেজর খন্দকার আব্দুর রশিদকে। তারা সম্পর্কে ভাইরা ভাই ছিলেন। এম এ হামিদের বই অনুযায়ী 12 আগস্ট রাতে আলোচনা করে তারা 15 আগস্টকে অভ্যুত্থান বাস্তবায়নের দিন হিসেবে বেছে নেন। মেজর ফারুক ও মেজর রশিদের যোগাযোগ হয় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ও জোরপূর্বক অবসর দেয়া কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তাদের মধ্যে ছিলেন মেজর শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, আজিজ পাশা ও সুলতান শাহরিয়ার রশিদ খান। সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন বজলুল হুদাও পরে অভ্যুত্থানে অংশ নেন। পরিকল্পনাকারী কর্মকর্তারা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও যোগাযোগ করেন। তাদের মনোভাব বোঝার চেষ্টা করা হয়, তবে তাদের কাছ থেকে কেবল খন্দকার মোস্তাক আহমেদই ইতিবাচক সাড়া দেন বলে বর্ণনায় উঠে এসেছে। এম এ হামিদের বই অনুযায়ী 2 আগস্ট মেজর রশিদ খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে দেখা করেন। দুজনের বাড়ি কুমিল্লা এলাকায় ছিল। বইয়ে বলা হয়েছে, শেখ মুজিবের সাম্প্রতিক কর্মকাণ্ডে মোস্তাক সন্তুষ্ট ছিলেন না। তিনি পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছিলেন। পরিকল্পনা ছিল শেখ মুজিবকে উৎখাত ও হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন এবং রাজনৈতিক চাপ সামলাবেন। 1975 সালের আগস্টের আগেও শেখ মুজিবের ওপর হামলার ঘটনা ঘটেছিল, তবে বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। ঢাকায় মার্কিন দূতাবাস গোপন তার বার্তার মাধ্যমে হামলার বিষয়টি ওয়াশিংটনকে জানিয়েছিল। সেখানে বলা হয়, 21 মে 1975 বিকেলে টেলিভিশন স্টেশন পরিদর্শন শেষে বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালানো হয়। কারা এই হামলার সঙ্গে জড়িত ছিল মার্কিন তার বার্তায় তা উল্লেখ করা হয়নি।